সুপ্রভাত আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সবাই বাড়িতে থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকার চেষ্টা করো আর মন দিয়ে পড়াশোনা করে যাও। আজকে আমি তোমাদেরই পাঠ্য একটা গল্প নিয়ে আলোচনা করব। তবে সে আলোচনা করার পূর্বে গতদিনের ক্লাসগুলির থেকে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো একটু আলোচনা করে দিই। 4টে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আলোচনা করে তারপর আমরা মূল আলোচনায় যাব। প্রথম প্রশ্ন এসেছে ননিদা নট আউট এই যে গল্প থেকে, মতি নন্দীর লেখা ননিদা নট আউট এই গল্প থেকে একটা প্রশ্ন এসেছে ননিটিক্স। এটা বলে দেওয়া ছিল, আর একবার বলছি না, ননিটিক্স একটা বাংলা এবং ইংরেজি শব্দের একটা মিলিত রূপ বলতে পারি। এখানে বাংলা শব্দটা হচ্ছে ননি, আর টিক্স এই শব্দটার পিছনে আছে ইংরেজি শব্দ ট্যাকটিক্স। টয়জফলাকা ক, টয়াহস্যই ক, দন্তস্বয় হসন্ত। তাহলে টিক্স শব্দটির পিছনে আছে ট্যাকটিক্স এই শব্দটি। এই আর বাংলা শব্দ নিশ্চয়ই বুঝতে পারছো ননি। এই ননি বাংলা শব্দটার সঙ্গে ট্যাকটিক্স, এই ট্যাকটিক্স শব্দটার অর্থ হচ্ছে চাল বা কৌশল। এর একটা চলতি রূপ আমরা বলে থাকি, সেটা হচ্ছে টিক্স। এই ট্যাকটিক্সের একটা চলতি রূপ হচ্ছে টিক্স। এই টিক্স মানে হচ্ছে চাল বা কৌশল। তাহলে ননি বাংলা শব্দটার সঙ্গে ট্যাকটিক্সের টিক্স এই শব্দটা যুক্ত করে দিয়ে ননিটিক্স শব্দটি তৈরি করা হয়েছে। কি বললাম বোঝা গেল? ননি বাংলা শব্দটার সঙ্গে ট্যাকটিক্স এই শব্দটি টিক্স অংশটি যুক্ত করা হয়েছে ননির সঙ্গে, ফলে নতুন শব্দ এসেছে ননিটিক্স। সেই ননিটিক্স মানে হচ্ছে ননিদার উদ্ভূত চাল বা কৌশল, বা ননিদার ট্যাকটিক্স মানে ননিদার উদ্ভূত চাল বা কৌশল, মানে ননিদার সৃষ্টি করা চাল বা কৌশল। ঠিক আছে? তাই ননিটিক্স শব্দের অর্থ হচ্ছে ননিদার সৃষ্টি করা চাল বা কৌশল, একটা কৌশল। ঠিক আছে? সেটাই হচ্ছে ননিটিক্স। তাই তোমরা নিশ্চয়ই দেখেছো কিভাবে ননিটিক্স প্রয়োগ করে একটা নিশ্চিত হেরে যাওয়া ম্যাচকে কিভাবে ড্র করিয়ে দিলেন ননিদা। বেশ, তারপরে প্রশ্ন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে মুরাদুই সহোদর ভাই, এই যে কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতা, সেই কবিতা থেকে একটা প্রশ্ন পেয়েছি যে বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই। নিশ্চয়ই বুঝতে পারছো কোন দুই ধর্ম সম্প্রদায়ের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে হিন্দু এবং মুসলমান। এই দুটো ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে বাইরে শুধু রঙের তফাৎ আছে, গায়ের রঙের তফাৎ কিন্তু নয়। রঙের বাইরে শুধু রঙের তফাৎ বলতে এই হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আচার আচরণ এবং রীতিনীতির তফাৎ। ধর্মীয় আচার আচরণ এবং রীতিনীতির তফাৎ আছে, তাই তো? কিন্তু মানে হিন্দুদের আচার অনুষ্ঠান একরকম, মুসলমানদের আচার অনুষ্ঠান আর একরকম। ঠিক আছে? তাদের মন্দিরে উপাসনা করার পোশাক একরকম, আর হিন্দুদের বা পোশাক একরকম। তাহলে আবার যেটা ভালো যদি উদাহরণ দিই, ওদের সমস্ত কিছু, হিন্দুদের সমস্ত কিছু যে ধর্মীয় অনুষ্ঠানগুলো, সেগুলো সব হয়ে থাকে সূর্যকে দেখে, তাই তো? সূর্য অনুযায়ী। আর মুসলিমদের হয়ে থাকে চাঁদ অনুযায়ী। এই যে ছোট ছোট একটা বহু তফাৎ, এরা শুধুমাত্র ধর্মীয় আচার আচরণ রীতিনীতির তফাৎ, কিন্তু ভিতরে আসলে কোনো ভেদ নাই। বাইরে শুধু রঙের তফাৎ বলতে হিন্দু এবং মুসলিম দুই ধর্ম সম্প্রদায়ের বাইরের ধর্মীয় আচার আচরণ এবং রীতিনীতির তফাৎ আছে। ঠিক আছে? কিন্তু অন্তরের দিক থেকে কোনো রূপ তফাৎ নেই, ভেতরে কোনো ভেদাভেদ নেই। তাদের অন্তরে একই ভাব তরঙ্গ ধ্বনিত হয়, বা বলতে পারি যে
তাদের বাহ্যিক দিক থেকে জাতিগত ভেদ এবং ধর্মীয় আচার আচরণ রীতিনীতির ভেদ থাকলেও তাদের ধমনীতে বইছে কিন্তু একই যে রক্ত, সে রক্ত লাল, তাই তো? এই কথাগুলো এর মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে বাইরে শুধু রঙের তফাৎ বলতে দুই ধর্ম সম্প্রদায়ের মধ্যে, হিন্দু ও মুসলমান দুই ধর্ম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় আচার আচরণ এবং রীতিনীতির তফাৎ আছে। ভেতরের দিক থেকে কিন্তু ভেতর সবার অন্তরে ঈশ্বর আছে, একই ভাব তরঙ্গ প্রবাহিত হচ্ছে, একই রক্ত প্রবাহিত হচ্ছে। ভেতরের দিক থেকে, মনের দিক থেকে আমরা কিন্তু কেউ আলাদা নয়, এটা হচ্ছে বোঝানো হয়েছে এর মধ্যে। পরবর্তী একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে বঙ্গ আমার জননী আমার, এই কবিতাটি থেকে এসছে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। ওখান থেকে একটা প্রশ্ন এসছে যে একদা যাহার বিজয় সেনানী, এটাই বলেছিলাম। বিজয় সেনানী বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে বিজয় সিংহের সৈন্য সামন্ত বা সৈন্য দল। বিজয় সিংহের সৈন্য সামন্ত বা সৈন্য দল। এখানে বিজয় সেনানী, এখানে যে বিজয়, আমরা বিজয় শব্দের সাধারণ অর্থ জানি জয় করেছে যে বা জয়লাভকারী। কিন্তু এখানে যে বিজয় সেনানী অর্থাৎ বিজয় সিংহের যে সৈন্যবাহিনী বা সৈন্য সামন্ত বা সৈন্য দল, বিজয় সিংহ কে, এটা একটু আমাদের জানতে হবে। না, বিজয় সিংহ হচ্ছেন, একটা জিনিস অনুমান করা হয়, ধরা হয়, মানে একটা ঐতিহাসিক ঘটনা যে বিজয় সিংহ সিংহল জয় করেছিলেন বলে অনুমান করা হয়। সিংহল জয় করেছিলেন বলে অনুমান করা হয়। কি হয়েছিল না, বাংলার সিংহবাহু রাজার পুত্র এই বিজয় সিংহ 700 অনুচর, 700 সৈন্য নিয়ে সমুদ্র পথে লঙ্কা দ্বীপে গিয়ে সেখানকার রাজাকে পরাভূত করে রাজ্য অধিকার করেন। এই ঘটনার পরেই লঙ্কার নাম হয় সিংহল। ঠিক আছে, এই ঘটনার পরেই লঙ্কার নাম হয় সিংহল। বিজয় সিংহ দখল করার পরেই লঙ্কার নাম হয় সিংহল। তবে এই ঐতিহাসিক সত্য নিয়ে অনেক দোটানা আছে। হ্যাঁ, অনেকে স্বীকার করেন, অনেকে স্বীকার করেন না, সেটা আমাদের বিষয় নয়, আমরা এটাকেই মেনে নেব। আর তবে এই স্বীকার করা না করার একটা আমরা করতেই পারি এই কারণ এটা সিংহল কাহিনীতে এর কিন্তু স্থান আছে, এটা কিন্তু উল্লেখ আছে। আমাদের বিখ্যাত একজন কবি, তিনি লিখেছেন, তোমরা ক্লাস 9-এ উঠে পড়বে, আমরা বলে একটি কবিতা। সেখানে সত্যেন্দ্রনাথ দত্ত লিখছেন, কি লিখছেন, আমরা কবিতায় লিখেছেন, একদা যাহার না আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। আমাদের ছেলে মানে আমাদের যে বঙ্গমা জননী আমাদের, নিশ্চয়ই বুঝতে পারছো যে ভারতবর্ষীকে তো উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের জন্য। তা সেই অতীত ঐতিহ্যের কথা স্মরণ করাতে গিয়ে বিজয় সিংহের কথা বলা হয়েছে যে একদা আমাদেরই ছেলে বিজয় সিংহ লঙ্কা জয় করে কি নাম রেখেছে, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। তাহলে বিজয় সিংহ লঙ্কা জয় করার পর লঙ্কার নাম হয় সিংহল। ঠিক আছে, এখানে আমরা বিজয় সেনানী বলতে বিজয় সিংহের সৈন্যদল বা সৈন্য সামন্তকে বুঝবো। ঠিক আছে, বেশ। এবার আমরা আর একটা প্রশ্ন পাচ্ছি, এটাই লাস্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা এই প্রশ্নটা পেয়েছি চিঠি কবিতা থেকে। খুবই ভালো একটি প্রশ্ন যে চিঠি কবিতায় খোকা ভাইয়ের চিঠি, এটার সঙ্গে কিসের তুলনা করা হয়েছে। হ্যাঁ, তুলনা বা উপমা তুলনাবাচক শব্দ কি কি ব্যবহার করা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথমেই যেটা করা হয়েছে সেটা হচ্ছে খোকা ভাইয়ের চিঠিকে শীতের ভোরের রোদের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, শীতের ভোরের রোদের মতো বলা হয়েছে। শীতকালের সকালের যে ঠান্ডা, সেটা খুব প্রচন্ড বেশি ঠান্ডা লাগে মানুষের। শীতের সকালের ঠান্ডাটা
এই শীতের সকালে এই ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে আমরা একটু প্রত্যাশা করি রোদে, এবং রোদটা এলে আমাদের খুব ভালো লাগে, খুব মিষ্টি লাগে। একইভাবে শীতের সকালে যেমন রোদটা খুব মিষ্টি লাগে, একইভাবে খোকা ভাইয়ের চিঠিটা কবির কাছে ঠিক শীতকালের যে সকালের রোদের মতোই আরামদায়ক এবং মিষ্টি লাগছে। কি বললাম? খোকা ভাইয়ের চিঠিটি শীতকালের সকালের রোদের মতোই কবির কাছে আরামদায়ক এবং মিষ্টি লাগছে। হয়েছে একটা। তাহলে শীতের ভোরের বা শীতকালের সকালের রোদের সঙ্গে তুলনা করা হয়েছে খোকা ভাইয়ের চিঠিকে। বেশ। আরেকটা হচ্ছে খোকা ভাইয়ের যে রঙিন হাতে লেখা চিঠিটা, সেই চিঠিটাকে নূপুরের ঝুমুর ঝামুর শব্দের উপমায় উপমিত করা হয়েছে। নূপুরের ঝুমুর ঝামুর শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, নূপুরের এই যে ঝুমুর ঝামুর শব্দ কি হয় না, মনকে খুশিতে ভরিয়ে তোলে। একইভাবে খোকা ভাইয়ের চিঠিটি কি হয়েছে না, কবির মনেও আনন্দ বা খুশি এনে দিয়েছে। তাহলে নূপুরের ঝুমুর ঝামুর শব্দের সঙ্গেও খোকা ভাইয়ের চিঠির তুলনা করা হয়েছে। হয়েছে। আর একটা হচ্ছে, এগুলো সব উপমা। হ্যাঁ, যে আমরা বলতে পারি এই শীতের ভোরের রোদ, তারপরে নূপুরের ঝুমুর ঝামুর শব্দ। আর একটা হচ্ছে যে নীল আকাশকে আমরা দেখবে ওখানে আছে, নীল আকাশের পাতায় পাতায় যেন কারা যেন চিঠি লিখে গেছে, নীল আকাশকে পাতার সঙ্গে তুলনা করা হয়েছে। নীল আকাশকে পাতার সঙ্গে তুলনা করা হয়েছে। এবং তোমরা যদি দেখো সেখানে দেখতে পাবে কবিতায় সেই নীল আকাশের পাতায় যেন কারা চিঠি লিখে গেছে। তবে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা এখানে শীতের ভোরের যে রোদ, সেই রোদ এই উপমাটাকে একটু বেশি গুরুত্ব দেব। নূপুরের ঝুমুর ঝামুর শব্দ এটাকে গুরুত্ব দেব। এই দুটো মোটামুটি একটু জানলেই হবে। ঠিক আছে? বেশ। এবার আমরা আজকের যেটা প্রধান যেটা আলোচ্য বিষয়, এটা গল্পে যাব। সেই গল্পটা যাওয়ার আগে একটা কথা বলি। কথাটা কি না, কথাটা হচ্ছে আমরা কিছু কিছু সময় বা আমরা নিজেদের মর্যাদা বা নিজেদের ভার নিজেরা যে নিতে হয়, বা নিজেদের যে আত্মমর্যাদা আছে, এটা মাঝে মাঝে কি হয় আমরা ভুলে যাই। আজকে আমরা যে গল্পটা পড়বো, সেই গল্পে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে একটা প্রধান বিষয়। সেটা কি না, আত্মমর্যাদায় উন্নীত হওয়ার সাধনাই সবচেয়ে বড় সাধনা। আত্মমর্যাদা বোধ, আত্মমর্যাদা বোধ, আত্মমর্যাদায় উন্নীত হওয়া, মানে আত্মমর্যাদা বোধটার জন্ম নিজের মধ্যে হওয়া, এটা কিন্তু খুব জরুরি। তাই আত্মমর্যাদা বোধে উন্নীত হওয়ার সাধনা হচ্ছে সবচেয়ে বড় সাধনা। আর একটা কথা, নিজেদের ভালো মন্দ, নিজেদের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, এগুলো নিজেদেরকে গুরুত্ব অনুধাবন করতে হয়। এগুলোর গুরুত্ব অনুধাবন করতে চেষ্টা করি আমরা কার মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। তবে কি বললাম, আত্মমর্যাদায় উন্নীত হওয়ার সাধনাই সবচেয়ে বড় সাধনা। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের আত্মমর্যাদার উদ্বোধন ঘটানো, তাই তো? শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের আত্মমর্যাদার উদ্বোধন ঘটানো এবং ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য মিথ্যা গুরুত্ব অনুধাবন করার ক্ষমতা অর্জন করা। তাহলে শিক্ষার প্রকৃত লক্ষ্য মানুষের আত্মমর্যাদার উদ্বোধন ঘটানো এবং ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য মিথ্যার গুরুত্ব অনুধাবন করার ক্ষমতা অর্জন করা। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়,
ঠিক আছে, এটাকে বোঝায় কিন্তু শিক্ষা। আমরা এই এত বড় একটা গুরুগম্ভীর বিষয়কে একটা খুব সহজ গল্পের মধ্যে পড়ব। কি সেই গল্পটি খুব সহজ গল্প। গল্পটি হচ্ছে এমন একটা জিনিস এখানে ব্যবহার করেছেন এই গল্পকার, পরীক্ষার হলকে বেছে নিয়েছে। সেখানে কি হয় না, পরীক্ষার হলে সাধারণত যারা পরিদর্শক থাকেন, ইনভিজিলেটর, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তাদের প্রধান কাজ হচ্ছে প্রশ্ন দেওয়া, খাতা দেওয়া, বা যদি কারোর লুজ পেজ লাগে, অতিরিক্ত পাতা লাগছে আবার দেওয়া, হ্যাঁ, কারোর কিছু সমস্যা হচ্ছে সেটা দেখা। কিন্তু এগুলোকে ছাপিয়ে গিয়ে যেটা প্রধান বিষয় হয়ে দাঁড়ায় পরিদর্শকের, সেটা হচ্ছে ছাত্রদেরকে পাহারা দেয়া, শিক্ষার্থীদেরকে পাহারা দেয়া, যাতে তারা কারোর সঙ্গে কথা না বলে, কোনো কিছু নকল না করে, টুকলি করে যাতে না নিয়ে আসে, যেটা ভালো কথায় বললে, কারো দেখে না লেখে, কারোর দিকে ঘাড় না ঘোরায়। এটা যেন প্রধান দায়িত্ব হয়ে যায় একজন পরিদর্শকের। এটা কি একটা সুস্থ পরীক্ষার হল, যেখানে ছাত্রদেরকে মনে করা হচ্ছে যেন চোর আর পরিদর্শকরা যেন পুলিশ? এটা কি চোর পুলিশের খেলা? এটা কি হওয়া উচিত? না, এটা হওয়া উচিত নয়। কারণ যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যারা পরীক্ষা দিচ্ছে, তারা যদি একবার ভাবে যে সত্যি তো আমাদের কি ভাবা হচ্ছে, তাই তো, মানে আমরা এমন কি করছি যার জন্য আমাদের সঙ্গে এরকম ভাবে আচরণ করা হচ্ছে, এরকম ভাবে সবসময় পাহারা দিতে হচ্ছে। আমরা কি আমাদের ভালোটা বুঝতে পারবো না? আমরা কি আমাদের দায়িত্ব নিজেরা নিতে পারবো না? তাই তো, পরীক্ষার হলে দেখে দেখে লিখে পাশ করে গিয়ে ক্ষতিটা কার হবে? কার লাভ, কার ক্ষতি? এটা কি নিজেরা বিচার করতে পারবো না? কার ভালো হবে? কারোর দিকে লিখে দিয়ে পাশ করে গিয়ে নম্বর পেয়ে কার ভালো হবে? এইগুলো বোঝা, ঠিক আছে, নিজের দায়িত্ব নিজে নিতে শেখা, তাই তো। এবং আর কি আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত এই গল্পে, যে নিজের মধ্যে একটা আত্মমর্যাদা বোধ কিভাবে গড়ে উঠবে, এবং সেই আত্মমর্যাদা বোধটা গড়ে ওঠার পর ছাত্রদেরও কত ভালো লাগবে। ঠিক আছে, সেটা কিভাবে হবে একটুখানি বলে রাখি না। আমরা এখানে যে গল্পটি পড়ব, সেই গল্পটিতে একটা স্কুলের কথা আছে। সেই স্কুলের একদিন হেডমাস্টার মশাই এসে বলবে একটা ক্লাসে যে এবারের পরীক্ষায় তোমাদের পরীক্ষার হলে কোনো রকম কোনো গার্ড বা প্রহরী কেউ থাকবে না, অর্থাৎ কোনো পরিদর্শক থাকবে না। স্যারেরা আসবেন, প্রশ্ন খাতা দিয়ে চলে যাবেন। এটা শুনে সবারই খুব আনন্দ হয়, ছাত্রদের, যে পরীক্ষার হলে কেউ থাকবে না, এটা খুব মজার ব্যাপার। কিন্তু তার আগে হেডমাস্টার মশাই একটা কথা বলে দিয়ে যান। সে কথাটা হচ্ছে, কেউ থাকবে না মানে তোমরা কি সবাই যে যার মতো করে লিখবে? যে যেমন ইচ্ছা করে নকল করবে, এ ওর দেখে লিখে দেবে? তোমরা কি নিজেদের দায়িত্ব নিজেরা নেবে না? নিজেদের ভার নিজেরা নেবে না? তোমাদের ভালো মন্দ তোমরা নিজেরা বুঝতে শিখবে না? এটা বলে দেওয়ার পর যেদিন সেই পরীক্ষায় এলো, সেদিন কিন্তু পরীক্ষার হলে ঠিক বিপরীত ঘটনা ঘটল। সত্যি কেউ তো কারোর দেখলই না। সব থেকে যেটা মানে বলার বিষয়, ক্লাসের সব থেকে যে ডানপিটে ছেলে, একটি ছেলে ছিল, সেই ছেলেটি পাহারা দিল এবং সে বলল যে আমি আছি, স্যারেরা নেই তো কি হয়েছে, আমি আছি তোদেরকে দেখার জন্য, কেউ ঘাড় ঘোরাবি না।
এবং শেষে ওই ডানপিটে ছেলেটি কিছু না লিখে সাদা খাতা জমা দিল। হয়েছে। এই যে একটা দেখো, এই যে কথাটা, নিজেদের ভার নিজেরা নেওয়া, নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতে শেখা, এবং এই যে মর্যাদা, একটা কি মর্যাদা, যে পরীক্ষার হলে আমরা ছাত্র হিসেবে পরীক্ষা দিচ্ছি, আমাদেরকে গার্ড দেওয়ার জন্য পুলিশের মতো স্যারকে দাঁড়িয়ে থাকতে হবে। এটা তো নিজেদের জন্যই অপমানকর, এটা তো ছাত্রদেরই জন্যই অপমানজনক। ফলে শেষে আমরা দেখব এইটা যখন অভ্যাস হয়ে গেল স্কুলের ছাত্রদের, তারা যখন অন্য জায়গায় পরীক্ষা দিতে গেল, এতটাই মনোযোগ সহকারে কোনো দিকে তাকাচ্ছে না, ঘাট তুলছেই না খাতা থেকে, এমন ভাবে তারা লিখছে এই স্কুলের ছেলেরা, তখন ওই যে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল বাইরের স্কুলে, সেই স্কুলের স্যারেরা বলে যে এই যে হলে বা এই ঘরে তো গার্ড দেওয়ার দরকারই নেই, কারণ এরা তো ঘাড়ি তোলে না। সেদিন যে ভালো লাগাটা, সেদিন যে মর্যাদাটা ছাত্ররা পেল, সেটা নিজেদের তো ভালো লাগলোই, পাশাপাশি কাদের মর্যাদা বাড়লো? শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা বাড়লো, তাই তো? শেষে থেকে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে পরস্পরের দিকে তাকিয়েছিলাম মর্যাদা ভরা খুশিতে, সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদা। এই যে মর্যাদা জিনিসটা, আত্মমর্যাদা যে জিনিসটা, এই যে তারা বলল যে এই শ্রেণীকক্ষে তো গার্ড দেওয়ারই দরকার নেই, কারণ এটা তো ঘাড়ি তোলে না, তাই তো? এই যে ভালো লাগাটা, এই যে সম্মান বা এই যে মর্যাদাটা, এটাকে একটু গুরুত্ব দিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোন দিকে যেতে চাইছি। আমাদের আজকের আলোচ্য গল্প হচ্ছে শঙ্খ ঘোষ রচিত না পাহারার পরীক্ষা। শঙ্খ ঘোষ রচিত না পাহারার পরীক্ষা। আচ্ছা, না পাহারার পরীক্ষা, এই শব্দটা আমরা একটু আসবো, তার আগে আমরা একটু লেখক পরিচিতিটা একটু দেখে নিই। যদিও তোমাদের এই বইয়ে সম্ভবত লেখক পরিচিতি নেই, কিন্তু আমি একটু বলছি, তোমরা একটু শোনো। এই যে না পাহারার পরীক্ষা যেটা বলছি আমরা, কার লেখা? শঙ্খ ঘোষের লেখা। দাঁড়াও, হ্যাঁ, শঙ্খ ঘোষ জন্ম হচ্ছে 1932, এখনো জীবিত। বর্তমান বাংলাদেশের চাঁদপুরে 1932 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি শঙ্খ ঘোষের জন্ম। 1932 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক, অর্থাৎ যেটাকে আমরা বলি বিএ পাস, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, মানে যেটাকে আমরা বলি MA/MSc। স্নাতক মানে তো BA BSc, স্নাতকোত্তর মানে MA MSc MCom ইত্যাদি। কর্মজীবনে অধ্যাপনা করেছেন বারাণসী কলেজে, সিটি কলেজ, দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীতে। 1992 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে একটু ভালো করে খেয়াল রাখবে, প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা। এই দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা সব কাব্যগ্রন্থ। আর একটা বিখ্যাত প্রবন্ধ, সেটা হচ্ছে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক। কালের মাত্রা ও রবীন্দ্র নাটক এর একটা প্রবন্ধ ইত্যাদি। তিনি সাহিত্য একাডেমি সম্মান, বিশ্বভারতী থেকে দেশিকোত্তম সম্মান লাভ করেন এবং 2011 খ্রিস্টাব্দে তিনি পদ্মভূষণ সম্মানও পেয়েছিলেন। এখানে যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে তার লেখা যে কোনো দুটি বইয়ের নাম, তোমরা দিনগুলি রাতগুলি এবং বাবরের প্রার্থনা, এই দুটো কাব্যগ্রন্থের নাম মনে রাখতে পারো, হ্যাঁ, তাহলেই হবে। বেশ, আমরা এবার সরাসরি চলে আসছি না পাহারার পরীক্ষার এই গল্পতে। আচ্ছা, না পাহারার পরীক্ষা, পাহারা মানে নিশ্চয়ই বুঝতে পারছো,
কোনো রকম পাহারা দেয়া হবে না, তদারকি নজর রাখা হবে না, অথচ পরীক্ষা হবে। এটা কি করে সম্ভব? পরীক্ষায় তো গার্ড থাকবে, তাই তো? কারণ আমরা তো দেখে আসছি পরীক্ষার হল মানে সবারই একটু ভয় ভয় ব্যাপার। পরীক্ষার হল মানে গার্ড থাকবে, সেখানে একটা ভয় থাকবে। একজন পরিদর্শক সবসময় চলাফেরা করবেন, দুজন স্যার সবসময় চলাফেরা করছেন। কিন্তু আমরা এই গল্পে দেখবো, গল্পের নাম হচ্ছে না পাহারার পরীক্ষা। মানে কোনো রকম পরীক্ষা, মানে কোনো রকম পাহারাই দেয়া হবে না যে পরীক্ষায়। ঠিক আছে, দেখো পড়ছি। পরীক্ষা দিতে তোমাদের একেবারেই ভালো লাগে না তো, নাকি লাগে? আমাদের কিন্তু লাগতো না। পড়াশোনা তো ভালোই, তবে পরীক্ষার কথা ভাবলেই হাত পা কেমন ঠান্ডা হয়ে যেত আমাদের। দুঃস্বপ্ন, যেন দুঃস্বপ্ন মানে খুব একটা ভয়াবহ ব্যাপার, তাই তো? পরীক্ষা সবারই একটু ভীতি থাকে, পরীক্ষা একটু ভয় ভয় লাগে। কবি, এই আমাদের লেখকও বলছেন যে পরীক্ষা দিতে তোমাদের ভালো লাগে কিনা জানি না, তবে আমাদের ভালো লাগতো না, এবং পরীক্ষার কথা ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে যেত। অথচ সেই আমাদের ছোট্ট স্কুলে দু একবার এমনই হলো যে পরীক্ষাটাও হয়ে উঠলো বেশ একটা মজার ব্যাপার। পরীক্ষার কথা শুনলে হাত পা ঠান্ডা হয়ে যেত, কিন্তু এই লেখকদের স্কুলে এমন হলো, পরীক্ষাটাকে নিয়ে এমনভাবে একটা বলতে পারি হেডমাস্টার মশাইয়ের গবেষণা হলো। হেডমাস্টার মশাই যেটা গবেষণা করলেন, এবং তাতে হেডমাস্টার মশাইয়েরই জয় হলো, তাই তো? তবে জয়টা এসেছে কাদের জন্য? ছাত্রদের জন্য, সেটা দেখতে পারবে পরে। তো পরীক্ষাটা কিভাবে মজার ব্যাপার হয়ে উঠলো সেটা আমরা এবার দেখতে পাবো। কিভাবে হলো, কিভাবে জানো? হেডমাস্টার মশাই আর প্রধান শিক্ষক মহাশয় একবার ক্লাসে এসে বললেন, একটা জিনিস কখনো কি ভেবে দেখেছো তোমরা? এই যে পরীক্ষার সময়ে হল ঘরে মাস্টার মশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে, গার্ড মানে প্রহরী, তাহলে একটা জিনিস কি ভেবে দেখেছো তোমরা? যে পরীক্ষার হলে বা পরীক্ষার যে ঘরে হচ্ছে হল ঘর, সেই হল ঘরে এই যে মাস্টার মশাইরা বা স্যারেরা যে গার্ড হয়ে ঘোরাঘুরি করছে, প্রহরী হয়ে এই যে ঘোরাঘুরি করে, তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয়? কেন লজ্জার কথা? এটা কিন্তু ভাবতে হবে যে এটা তো তোমাদের পক্ষে লজ্জার কথা। মানে এটার দ্বারা বোঝানো হয় যে 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 ছাত্ররা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কেউ বিশ্বাস করছি না, যে আমরা বেরিয়ে গেলেই ওরা নিজেরা দেখে দেখে লেখা শুরু করবে, কেউ নকল করবে, ঘাড় ঘোরাবে, তাই তো? তাহলে আমরা এই যে গার্ড যেভাবে স্যারেরা দিচ্ছে, এটা থেকে এটা আসলে কাদের কাছে লজ্জার? ছাত্রদের কাছে তো লজ্জার ব্যাপার। কে বললেন? হেডমাস্টার মশাই। লজ্জা? লজ্জা কেন? হেডমাস্টার মশাই কি ভয়টা কি ভুল করে লজ্জা বলছে? আচ্ছা, পরীক্ষার হলে গার্ড দিলে ছাত্রদের তো ভয় লাগবে, লজ্জা লাগবে কেন? ছাত্ররা তো বুঝতে পারছে না যে সত্যি এ তো ভয় লাগবে, লজ্জা লাগবে কেন? মানে হেডমাস্টার মশাই কি তাহলে এই ভয়টাকে ভুল করে লজ্জা বলে ফেলছে? খসখস করে লিখে চলেছে সবাই খাতার পাতায়, আর মাস্টার মশাইরা নিজেদের মধ্যে গুনগুন করতে করতে ঘরে ঘুরে বেড়াচ্ছেন ঘরে, কিংবা বসে আছেন চেয়ারে, আর মাঝে মাঝে হেঁকে উঠছেন, নো হামিং, নো হামিং। তাহলে কি হয়েছে না, ছাত্র যে যা লিখে যাচ্ছে, শিক্ষার্থীরা তো যে যা লিখে যাচ্ছে, আর মাস্টার মশাইরা নিজেদের মধ্যে একটু গুনগুন করছে, যে নিজেদের মধ্যে অল্প স্বল্প তো কথাবার্তা বলা হয়, স্যারেরা তো বলে, এবং কথা বলা হয় যে ওই ছেলেটি কি করছে একটু দেখতে হবে, এই কি করছে একটু দেখতে হবে, এবং ঘোরাঘুরি করছে সমস্ত ক্লাস জুড়ে, একবার চেয়ারে বসছেন উঠে দাঁড়াচ্ছেন, যেটা হয় তোমরা দেখেছো, আর মাঝে মাঝে হেঁকে উঠছে, নো হামিং, নো হামিং, গুঞ্জন নয়, কোনো গুনগুন শব্দ নয়, কোনো আওয়াজ নয়, তাই তো, কোনো গুঞ্জন নয়, মাঝে মাঝে হেঁকে উঠছে। এটা কি হলো? ভাবলেই বেশ ভয় হয় না? মানে এটি যেটা পরীক্ষার হলে সাধারণ চিত্র, এটা তো ভাবলেই সবার একটু ভয় ভয় লাগে। মাঝে মাঝে মনে হয় ওখান থেকেই তো আসছে হামিং, আমরা আর করছি কতটুকু, তাই তো? লেখকরা বলছে যে
স্যারেরাই তো বেশি হামিং করছেন, স্যারেরাই তো বেশি গুনগুন গুঞ্জন করছেন, আমরা আর করছি কতটুকু, ছাত্ররা কতটুকু করছে, ছাত্ররা তো লিখে যাচ্ছে। কিন্তু সে কথা সাহস করে আর বলে কি? সেটা কি সাহস করে কেউ বলতে পারে? স্যার আপনিই তো কথা বলছেন, আমাদেরকে বলছেন চুপ করতে। ঘাড় নিচু করে লিখতে লিখতে হয়তো টের পাচ্ছি যে ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন একজন, পড়ে যাচ্ছেন আমার লেখা, তখন কি আর কলম সরে? এটা সাধারণ চিত্র। তুমি ধরো পরীক্ষার হলে লিখছো, আর একটা স্যার সামনে এসে দাঁড়িয়ে গেছে, সে তোমার খাতার দিকে দেখছে, তখন আমরা আর কেউই লিখতে পারি না, তাই তো? ছাত্ররা লিখতে সাহস করে না, যে স্যার সামনে দাঁড়িয়েছে, লিখতে হাতটা একটু কাঁপবে। এটা সাধারণ কথা, সত্য কথা, বাস্তব কথা বলা হয়েছে না, লজ্জার কথা মনে হয়নি কখনো, তাই তো? পরীক্ষার হলে প্রহরী হিসাবে স্যারেরা ঘুরে বেড়াচ্ছেন, সামনে যে দাঁড়িয়ে আছেন, এতে আবার লজ্জার কি? তো ভয় পায় বেশি। মাস্টারমশাইরা পাহারাদার হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার ঘরে, এই ছবিটা ভাবলে কেবল ভয়ের কথা মনে হতো আমাদের, তাই তো? মাস্টারমশাইরা প্রহরী হয়ে, গার্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে পরীক্ষার হলে, এটা তো ভাবলে শুধু ভয়ের কথাই মনে পড়ে। এটা আবার লজ্জার কি হলো? লজ্জার আছে, কিন্তু কি বল, এবার হেডমাস্টারমশাই বলবেন। কিন্তু হেডমাস্টারমশাই আমাদের বোঝালেন যে ভয় নয়, এর মধ্যে আছে একটা লজ্জা। কেন তোমাদের পাহারা দিতে হবে? ঘরে যদি কেউ না থাকে, তাহলেই কি তোমরা এ ওর দেখে লিখবে, বই খুলে লিখবে? মাস্টারমশাইরা কি কেবল সেইটে ঠেকাবার জন্য ঘরে থাকবেন পুলিশ হয়ে? বাস্তব কথা, তাই তো? যে সত্যি যদি মাস্টারমশাইরা পরীক্ষার হলে না থাকেন, তাহলে তোমরা সত্যি ওর দেখে লিখে দেবে, বই খুলে ব্যাগ থেকে বই নিয়ে এসে তোমরা খুলে লিখতে শুরু করে দেবে। অথবা মাস্টারমশাই এই যে শুধুমাত্র তোমরা কার দেখে লিখছো, ঘাড় ঘোরাচ্ছ কিনা, বই খুলে লিখছো কিনা, টুকলি করছো কিনা, নকল করছো কিনা, এগুলো দেখার জন্যই কি সেই রুমে এসেছে? সেটাকেই শুধু ঠেকাবার জন্য, সেটাকেই শুধু বাধা দেওয়ার জন্যই কি সে এসছে? এটা কিন্তু হওয়া উচিত নয়। কারণ পরীক্ষার হলটা চোর পুলিশ খেলার জায়গা নয়। তারপর কি বলছেন দেখো, পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা? নিশ্চয়ই বুঝতে পারছো এখানে চোরের কাজটা কারা করছে আর পুলিশের কাজটা কারা করছে। এই জায়গাটা বুঝলেই তোমরা বুঝতে পারো সত্যি লজ্জার বিষয় কিনা। নিজেদের দায়িত্ব, নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতে শিখতে হবে ছাত্রদেরকে। এখানে সেই কথাটাকে বলা হচ্ছে। তোমাদের কি এতটুকু বিশ্বাস করা যাবে না? শুধুই সন্দেহ করতে হবে? এই যে 2-3 জন পরীক্ষক এসে সারাক্ষণ তোমাদেরকে শুধু গার্ড দিয়ে যাচ্ছেন, মানে এটা নয় কি যে স্যারেরা তোমাদের কাউকে বিশ্বাস করে না? যে স্যারেরা বেরিয়ে গেলে, স্যারেরা ভাবছে যে স্যারেরা বেরিয়ে গেলেই, আমরা বেরিয়ে গেলে ছাত্ররা এগুলি দেখে দেখে লেখা শুরু করে দেবে। এটা কি হওয়া উচিত? এটা কি একটা ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত? ছাত্র শিক্ষকের সম্পর্ক চোর পুলিশের সম্পর্ক হওয়া উচিত? সেটা কিন্তু নয়। এই বাস্তব সত্যটাকে তুলে ধরলেন হেডমাস্টার মশাই। এরকম করে ভাবিনি বটে আগে, তাই তো? এরকম করে তো আমরা কোনোদিন ভাবিনি। লেখক বলছেন যে সত্যি যে পরীক্ষার হলে গার্ডদের মধ্যে যে ছাত্রদের একটা লজ্জার ব্যাপার আছে, এটা তো কোনোদিন ভাবিনি। কিন্তু এও সত্যি যে আমাদের মধ্যে কেউ কেউ নানা রকম ফন্দি করেই পরীক্ষা দিতে চাইতো। এটা কিন্তু ঠিক যে ফন্দি মানে হচ্ছে মতলব বা কৌশল, যে কিছু কিছু মতলব, কিছু কিছু ফন্দি করে সে পরীক্ষা দিতে বসত। কিছু কিছু কি মতলব নিশ্চয়ই বুঝতে পারছো। টুকরো টুকরো কাগজ বার করতো পকেট আর জামার হাতা থেকে, টুকরো টুকরো কাগজ বের করতো জামার পকেট আর হাতা থেকে, ঝুঁকে পড়তো এই ওর খাতায়। এগুলো একটা ফন্দি, মতলব তো। টুকটি এক পাতায় লিখে নিয়ে আসা, জামার হাতা থেকে, পকেট থেকে বের করা, ঝুঁকে পড়ে এই ওর খাতা থেকে লিখে দেওয়া, এই যে কথাগুলো, সেইটা ঠেকাবার জন্যই তো ঘুরে বেড়াতে হয় মাস্টার মশাইদের, তাই তো? সেটাকে বাধা দেওয়ার জন্য, যাতে কেউ কারোর দেখে না লিখে দেয়। এর জন্যই তো মাস্টার মশাইদেরকে ঘুরে বেড়াতে হয়। লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা, তাই তো? মাস্টার মশাইরা ঘুরে বেড়ায় এইগুলো ধরার জন্যে, আর লেখা শেষ হলে তার কাছে খাতা জমা দিতে হয়। মাস্টার মশাই বললেন, তাই ঠিক করেছি যে
তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য পাঠাবো না আর কাউকে। হেডমাস্টার মশাই বললেন, এবার থেকে ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার হলে আর কাউকে, কোনো স্যারকেই আমরা পাহারাদার হিসেবে, গার্ড হিসাবে, পরিদর্শক হিসেবে কাউকে পাঠাবো না। খাতা আর প্রশ্ন দিয়ে চলে যাবেন মাস্টার মশাই, ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে তোমরা, লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা। হেডমাস্টার মশাই এটা বুদ্ধি বের করেছেন যে দেখি ছাত্ররা নিজেদের ভালোটা বুঝতে পারে কিনা, নিজেদের দায়িত্ব, নিজেদের ভার নিজেরা নিতে পারে কিনা, এটা দেখি। সেই জন্যে কি বললেন তিনি বললেন যে এবার থেকে আর পরীক্ষার হলে কোনো গার্ড থাকবে না, পরীক্ষার প্রশ্ন খাতা দিয়ে চলে আসবে, তোমরা দরজা বন্ধ করে নিজেরা লেখো, পরীক্ষা হয়ে গেলে খাতা জমা দিয়ে যাবে। তারপর কি হলো, বিহবল হয়ে একটি ছেলে বলে উঠলো হঠাৎ, কিন্তু কেউ যদি নকল করে সত্যি সত্যি? একটা ভালো প্রশ্ন, যে এই তো বলছেন যে কেউ থাকবে না, তাহলে কেউ যদি নকল করে সত্যি সত্যি তাহলে কি হবে? হেডমাস্টার মশাই বলছেন, কেন করবে? আর যদি বা করে, তাকে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে? তাই তো, তাকে কি ভয় দেখাতে হবে বারবার যে তোমায় এরকম নকল করা উচিত নয়? এটা কি তাকে বারবার ভয় দেখাতে হবে? যদি ধরো তোমাদের ভার তোমাদের উপরই দিতে চাই, নেবে না সে ভার? তোমাদেরকে ভার দিচ্ছি যে তোমরা পরীক্ষা দাও, কোনো গার্ড থাকবে না, কিন্তু তোমরা নিজেরা লেখো, কারো দেখে নয়, নকল করে নয়। এই যে তোমাদের ভার তোমাদেরকে নিতে বলছি, তোমরা নেবে না? নিজেদের ভার নিজেরা নেবে না? কাজটা যে ভালো নয় এটা যদি তোমরা বুঝতে পারো, সে কাজ নিশ্চয়ই নিজে থেকেই বন্ধ করবে তোমরা। এই যে জায়গাটা, ভালো মন্দ, ন্যায় অন্যায় বোঝার যে জায়গা, এটাই তো শিক্ষার আসল উদ্দেশ্য। নিজেদের ভালো মন্দ নিজেরা তো বুঝতে হবে। পরীক্ষার হলে নকল করে দেখা, কারোর দেখে লিখে দেওয়াটা যে অন্যায়, এই যে ন্যায় অন্যায়টা নিজেরা তোমরা বুঝতে পারছো, কোনটা ভালো কোনটা মন্দ এটা তোমরা নিজেরা বুঝতে পারছো, কোন কাজটা ভালো কোন কাজটা ভালো নয়। তাহলে তোমরা বুঝতে যখন পারবে যে এই কাজটা ভালো নয়, তোমরা তখন নিজেরাই বন্ধ করে দেবে। আর ভালো নয় বুঝেও কাজটা যদি কেউ করে, তাহলে সে তা করবে, সেটা তার নিজের দায়িত্ব সে নিজে নেবে। যে পরীক্ষার হলে দেখে দেখে লেখা বা কারোর কোন নকল করা, এটা কেউ যদি বুঝতে না চায় যে এটা সত্যি, এটা করলে আমাদের নিজেদেরই ক্ষতি, এটা যদি কেউ বুঝতে না চায়, তাহলে সে সেটাই করুক। নিজেদের দায়িত্ব নিজেদের উপর, এই ছাত্রদের দায়িত্ব ছাত্রদের উপর ছেড়ে দিচ্ছে হেডমাস্টার মশাই। পুলিশই করে ঠেকাতে চাই না তা। এই পুলিশই করা মানে হচ্ছে পুলিশের মতো আচরণ করে আমি ওই টুকলি করা আর কথা বলা বন্ধ করতে, বা এ ওর দেখে লেখা, এটাকে আমি বন্ধ করতে চাই না। তোমরা নিজেদের দায়িত্ব নিজেরা নাও। কিন্তু রাজি তো সবাই নিজের ভার নিজে নিতে। একটাই প্রশ্ন, নিজের ভার নিজে নিতে রাজি তো তোমরা? কি আশ্চর্য, এটা দেখো কি আশ্চর্য। আমরা কেন রাজি থাকবো না? ঘরে থাকবেন না কেউ, আর আমরা পরীক্ষা দেব। আমাদের এতে অরাজি হওয়ার তো কোনো কথাই ওঠে না মোটে। পরীক্ষার হলে কেউ থাকবে না, পরীক্ষা দেবে, তো অরাজি কি? সবাই রাজি। কিন্তু মাস্টার মশাইরা রাজি হবেন তো? এটা প্রশ্ন ওঠে, সত্যি মাস্টার মশাইরা রাজি হবেন তো? ফুর্তির একটা ঢেউ উঠলো গোটা স্কুল জুড়ে। কেন ফুর্তি? বুঝতে পারছো, আনন্দ, যে পরীক্ষার হলে কেউ গার্ড থাকবে না, ঘর বন্ধ থাকবে, পরীক্ষা দেবো আমরা। মাস্টার মশাইরা পরীক্ষার প্রশ্ন খাতা দিয়ে চলে যাবে, শেষে আসবে। এটা তো আনন্দ, স্কুলে ফুর্তি চলছে। ইনভিজিলেটর থাকবে না কেউ, পরীক্ষা দেব নিজেরা। আহ, ভারী একটা নতুন রকমের কাণ্ড হবে। ইনভিজিলেটর মানে হচ্ছে পরিদর্শক, পরিদর্শক থাকবেন না কেউ, আর নিজেরাই পরীক্ষা দেবো। ফলে ভারী রকম একটা মজা, একটা কাণ্ড ঘটবে। এরকম পরীক্ষা তো কোনোদিন দিইনি আগে, মজার ব্যাপার তো। তারপর একদিন সে এসে গেল পরীক্ষা। হ্যাঁ, ভিন্ন রকমের একটা উত্তেজনা হচ্ছে আমাদের বিশ্বাস করা হচ্ছে, আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই বিশ্বাসের, সেই দায়িত্বের একটা মর্যাদা দিতে হবে, তাই তো? একটা মর্যাদা, একটা বিশ্বাস, একটা দায়িত্ব দেওয়া হচ্ছে। কাদেরকে? না, ছাত্রদেরকে
দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরই, নিজেদের দায়িত্ব নিজেদের। পরীক্ষার হলে কেউ থাকবে না, নিজেরা পরীক্ষা দেবে, তাই তো? এই যে বিশ্বাস করা হয়েছে, মানে এইভাবেই চলে যাওয়া হয়েছে যে কোনো ছাত্রই নকল করবে না এবং কারোর দেখে লিখবে না। এটা একটা বিশ্বাস থেকেই তো দিয়ে যাওয়া হয়েছে, যেহেতু নিজেদের উপর নিজেদের দায়িত্ব নিজেদেরকে দেওয়া হয়েছে। অন্য মাস্টারমশাইরা কদিন ধরে বুঝিয়ে বলেছেন সেই কথা, তাহলে এই কথাটাকেই বুঝিয়ে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে ছাত্রদের দায়িত্ব ছাত্রদেরকেই দেওয়া হয়েছে এবং সেই বিশ্বাসের সেই দায়িত্বের মর্যাদা দিতে হবে, তাই তো? এটা এই ফাঁকা ঘর বলে যে শুধুই ওর দেখে লিখে দিলাম আর নকল করে গেলাম, এটা হলে আর কি হেডমাস্টার মশাই এর কথা যথাযথ মর্যাদা দেওয়া হলো না। তাহলে বিশ্বাস এবং দায়িত্ব কাদের ওপর, কারা এটাকে রক্ষা করতে হবে? কাদেরকে? ছাত্রদেরকে। মর্যাদা দেবারই ভঙ্গি নিয়ে ক্লাস ঘরে গিয়ে বসেছি আমরা। তাহলে এই মর্যাদা কিন্তু দেব যে আমরা পরীক্ষার হলটাকে চোর পুলিশের খেলায় পরিণত করব না, আমরা কেউ দেখে লিখবো না, নকল করব না। তাহলে মর্যাদা দেব বলেই লেখকরা পরীক্ষার হলে গিয়ে বসেছে। খাতা দিয়ে প্রশ্ন দিয়ে চলে গেছেন মাস্টার মশাই, কলম খুলে শুরু করেছি লেখা। তাহলে সবাই এই মর্যাদা দেওয়ার মানসিকতা নিয়েই পরীক্ষার হলে এসেছে এবং কেউ কারোর দেখে লিখবে না, এই হচ্ছে এই প্রতিজ্ঞা নিয়ে তারা যেন এসেছে এবং লেখা শুরু হয়েছে। মাস্টারমশাইরা খাতা এবং প্রশ্ন দিয়ে চলে গেছে। স্কুলের মধ্যে সবচেয়ে ডান পিটে যে ছেলেটি, সবচেয়ে না পড়ুয়া, দুষ্ট বুদ্ধিতে ভরাট, ধরা যাক হৃদয় তার নাম, সে বসেছে একবারে পিছনের বেঞ্চে, তাই তো? একবারে পিছনের বেঞ্চে বসেছে স্কুলের সব থেকে ডান পিটে, দুষ্ট বুদ্ধিতে ভরপুর, না পড়া, একদম পড়াশোনা করে না, হৃদয় নামের ছেলেটি। তার বসা থেকে সবাই বুঝে নিয়েছে যে নিরিবিলি আপন মনে নকল করা আজ ঠেকাতে পারবে না কেউ, তাই তো? হৃদয় পিছনে বসেছে মানে আজ এই নিরিবিলিতে কেউ নেই, ও নকল করবেই। কিন্তু হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছেন যে জানো না তিনি ঠেকাতে। হেডমাস্টার মশাই বলে দিয়েছেন যে আমি বাধা দিতে চাই না, যে নকল করছে সে করুক, সে নিজের দায়িত্ব তার নিজের। নকল যদি কেউ করতে চায় তো সে করুক, সে তার নিজের দায়িত্ব, তাই তো? নিজের ভালো মন্দ নিজের দায়িত্ব। নকল যদি কেউ করে লিখুক, নকল করেই লিখুক। তাই ও নিয়ে আর ভাবছিলাম না আমরা, তাই তো? লেখকরা বলছেন আমরা ওটা নিয়ে ভাবছিলাম না, কারণ হেডমাস্টার মশাই আমাদের দায়িত্ব আমাদের উপর দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে নকল করতে চায় সে নিজের ভালো নিজে বুঝুক, নিজের মন্দ নিজে বুঝবে। ফলে আমরা ও নিয়ে ভাবছিলাম না, লিখে যাচ্ছিলাম। আত্মমর্যাদায় গরিয়ান হয়ে লিখে যাচ্ছিলাম সবাই। এই যে আত্মমর্যাদা কেন? যে আমরা আজ পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি, যেখানে কোনো গার্ড নেই, আমরা কিন্তু কারোর দেখে লিখছি না, নকলও করছি না। এই যে মর্যাদাটা নিজেদের এসছে, আত্মমর্যাদা, নিজের মর্যাদা, সে আত্মমর্যাদায় গরিয়ান হয়ে, গর্বিত হয়ে, বলিয়ান হয়ে যেন লিখছে কারা? এই লেখকদের স্কুলের অন্যান্য ছাত্ররা। কেটে গেছে বেশ খানিকক্ষণ সময়, হঠাৎ চমকে উঠেই পিছন থেকে একটা তর্জন শুনে, তর্জন মানে গর্জন বলতে পারি, এই ঘাড় ঘোরাচ্ছিস কেন, লিখে যা নিজের মতো। ঘাড় ঘোরাচ্ছে, তাই তো? কেউ বলে উঠলো পেছন থেকে, এই ঘাড় ঘোরাচ্ছিস কেন, লিখে যা নিজের মতো। ঘাড় ঘোরাচ্ছে। সবাই একসঙ্গে পিছনে ফিরে দেখি কথাটা বলছে হৃদয়, তাই তো? আশ্চর্যের বিষয় এটাই যে হৃদয় সব থেকে ডান পিটে, না পড়ুয়া, দুষ্টু বুদ্ধিতে ভরপুর, যাকে ছাত্ররা ভেবেছে যে পেছনের বেঞ্চে বসেছে মানে নকল করবেই, সেই হৃদয় বলছে এই তোরা ঘাড় ঘোরাচ্ছিস কেন, লিখে যা নিজের মতো লেখ। ঘাড় ঘোরানো হচ্ছে, বলছে ভেবেছিস, ও বলছে কি বলছে, ভেবেছিস তোদের দেখবার কেউ নেই, আমি আছি, আমি তো আর লিখতে পারবো না, পড়ে তো আসিনি, তাই আমি তোদের দেখবো, লেখ মন দিয়ে। তাহলে হৃদয় বলছে যে আমি তো আর পড়ে আসিনি, আমি তোদের
দেখবো, আমি তো লিখতে পারছি না, আমি তো পড়ে আসিনি, ফলে আমি তোদের আজ পাহারা দেবো। লেখ বলছি, নিজের মতো করে লেখ, মন দিয়ে লেখ। ঘাড় যে ঘোরাচ্ছিল তার কোনো অভিসন্ধি ছিল না, অভিসন্ধি মানে মন্দ উদ্দেশ্য, তার কোনো অন্য কোনো উদ্দেশ্য ছিল না। একটু হেসে সে আবার শুরু করলো লেখা। যে ঘাড় ঘোরাচ্ছিল সে আসলে কিন্তু কোনো কথাও বলেনি, অথবা কারোর দেখেও লেখানোর চেষ্টা করেনি, এমনি সে একটু ঘাড় ঘুরিয়েছিল, তার কোনো মন্দ উদ্দেশ্য ছিল না। সে একটুখানি হেসে নিয়ে আবার লিখতে শুরু করলো যে সত্যি আমাদের পেছনে হৃদয় আছে, সে লিখছে। শুরু করলাম আমরাও। ঘন্টা পড়ে গেল, সকলের সঙ্গে সঙ্গে হৃদয়ও জমা দিল তার ফাঁকা খাতা। হৃদয় বলেছে যে আমি পড়ে আসিনি তাই লিখতে পারিনি। এইটাই তো চাই, আমি পড়ে আসিনি তাই লিখতে পারিনি, ঠিক আছে, কিন্তু তা বলে না পড়ে এসে কারোর দেখে লিখে দিলাম বা নকল করে পরীক্ষা পাশ করে গেলাম, সেই পাশের কি লাভ, সেই নম্বরটার কি লাভ? এখানে হৃদয় মাস্টারমশাইয়ের কথার মর্যাদা দিলেন, এটাই হচ্ছে প্রধান বিষয়। তাই তো কি হলো দেখো, কিন্তু সেই ফাঁকা খাতা আর সেই শূন্য খাতাই যেন সেদিন হেডমাস্টার মশাইয়ের হয়ে উঠলো হেডমাস্টার মশাইয়ের মস্ত এক জয় তিলক। কেন জয় তিলক? হেডমাস্টার মশাই যারা পরীক্ষা করছিলেন, যে পরীক্ষার হলে কেউ গার্ড থাকবে না এরকম পরীক্ষা হবে, তাদের কি সবাই দেখে লিখবে? সত্যি কেউ দেখে লেখেনি। এবং সব থেকে ডানপিট এবং দুষ্টু বুদ্ধিতে ভরা ছেলেটি হৃদয় সে সাদা খাতা জমা দিয়েছে, ফাঁকা খাতা জমা দিয়েছে। এটা ফাঁকা, এই যে ফাঁকা খাতাটা, এই ফাঁকা খাতাটাই হেডমাস্টার মশাইয়ের জয় তিলক। তাই তো, যেন তিনি জয়ী হলেন, সত্যি ছাত্রদের দায়িত্ব ছাত্রদের উপর দিয়ে ছাত্রদেরকে বিশ্বাস করে তিনি জয়ী হলেন। জয় তিলক আমাদেরও, কাদের? ছাত্রদের। যদি হৃদয় লিখে ফেলতো নকল করে, বা যদি কাউকে জিজ্ঞাসা করতো, তাহলে কি হতো না, হেডমাস্টার মশাইয়ের কথার মর্যাদা তো দেওয়া হতো না। এই যে বিশ্বাসটা আমাদের করা হয়েছিল, সেই বিশ্বাসটা ভেঙে যেত। তাহলে হৃদয়ের খাতাটাই যেমন হেডমাস্টার মশাইয়ের কাছে তার জয় তিলক, আমাদের কাছেও তেমনি আমাদের এই বন্ধুর সাদা খাতাটাও জয় তিলকের মতো। তাই তো, কারণ এই জয় তিলক বিশ্বাসের, মর্যাদার, দায়িত্ববোধের। না বললেও চলে, বুঝতেই পারছো, সেই ছোট্ট পরীক্ষাতে পাশ করেনি হৃদয়। হৃদয় পাশ করেনি কারণ সাদা খাতা জমা দিয়েছে, কিন্তু অল্প কিছুদিন পড়াশোনা করে বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। দেখো, হৃদয় কিন্তু একটু ভালো পড়াশোনা করে, কিছুদিন পড়াশোনা করে ভালোভাবেই টপকে গেল স্কুলের শেষ পরীক্ষাটা, স্কুলের ফাইনাল পরীক্ষাটা সে কিন্তু পাশ করে গেল। দেখো, এই যে নিজেদের ভালোটা সে নিজে বুঝতে শিখলো, পাশ করে গেল, তার উন্নতি হলো। আমাদের সেই শেষ পরীক্ষা দিতে হয়েছিল অন্য এক শহরে গিয়ে, নাটোরে। নাটোর নিশ্চয়ই জানেন, বাংলাদেশের জায়গা। সেই নাটোরে গিয়ে পরীক্ষা দিতে হয়েছিল। পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলেছিলেন এ ঘরে তো না থাকলেও চলে, দেখি এরাও তো মুখও তোলে না, এই যে কথাটাই বলেছিলাম, যে এ ঘরে তো না থাকলেও চলে, এরা তো মুখও তুলছে না, খাতা থেকে জিজ্ঞাসা করবে কি, নকল করবে কি, এরা তো মুখই তোলে না। এই যখন বলেছে এই কথাটা অন্য স্কুলের মাস্টারমশাইরা, যে এই রুমে তো না থাকলেও চলে, তখন কি হলো না, স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিলাম মর্যাদা ভরা খুশিতে। তাহলে এই যে আজকে আমরা মর্যাদাটা পেলাম, যে আমাদেরকে এই যে বিশ্বাস করা হলো, আমাদেরকে বলে দেওয়া হলো যে এরা এতটাই ভালো, এদেরকে এতটাই বিশ্বাস করা যায়, এদের উপর এতটাই মানে দায়িত্ব দেওয়া যায়, বিশ্বাস করা যায়, যে এদেরকে যদি গার্ড না দেওয়া হয় এরা নিজেরাই লিখবে, কারোর দেখে কেউ লিখবে না, নকলও করবে না। এই যে মর্যাদাটা দেওয়া হলো, এই মর্যাদাটাই তো আসল, এই মর্যাদা বোধটাই গড়ে তোলা হচ্ছে শিক্ষার আসল উদ্দেশ্য। তাহলে স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিলাম মর্যাদা ভরা খুশিতে, সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদা। এর মর্যাদা মানে সম্মান, তাই তো। তাহলে ছাত্ররা একে অপরের দিকে মর্যাদা ভরা, সম্মান ভরা দৃষ্টিতে তাকিয়েছিল। দেখো যে এই যে আমাদের সম্মান মর্যাদাটা দেয়া হলো, এটা আসলে আমাদের স্কুলে তো এটা আমরা করে এসেছি বলেই পারলাম। আর সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদা,
আর এই যে মর্যাদাটা, এই যে সম্মানটা আমাদের এলো, এটা শুধু কি ছাত্রদের মর্যাদা নয়, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গেছে সেই প্রতিষ্ঠানেরও সম্মান, প্রতিষ্ঠানেরও মর্যাদা, তাই তো? এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। এইটুকুই, এটা খুব সহজ গল্প, কিন্তু গল্পটার ভাবটা একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা যদি বলতে পারি, তাহলে আত্মমর্যাদায় উন্নীত হওয়ার সাধনাই সবচেয়ে বড় সাধনা। আমরা ছোট্ট স্কুলের ছোট্ট ক্লাসের ছেলেদের হেডমাস্টার প্রথমে তাদের সম্মানবোধ এবং দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন করেছিলেন। হেডমাস্টার মশাই আসলে ছাত্রদের, ওই লেখকদের ছোট্ট স্কুলের ছাত্রদের আত্মমর্যাদা এবং দায়িত্ব, এই সম্মানবোধ এবং তাদের দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন করেছিলেন। আর আমরা বলতে পারি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি? আত্মমর্যাদার উদ্বোধন ঘটানো, ন্যায় অন্যায়, ভালো মন্দ, সত্য মিথ্যার গুরুত্ব অনুধাবন করতে পারা, কোনটা ভালো কোনটা মন্দ, নিজের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, এই গুরুত্ব অনুধাবন করা হচ্ছে শিক্ষার প্রধান উদ্দেশ্য। আমরা উদাহরণ হিসাবে দেখতে পেয়েছি যে হৃদয় যে সাদা খাতা জমা দিয়েছে, অসফল হওয়ার সাদা খাতা জমা দিয়ে সে অসফল হয়েছে, সে পাস করতে পারেনি, কিন্তু নকল করার অসম্মানকে সে ত্যাগ করতে পারে, তাই তো? এই যে নকল করে পাস করে যাব, হ্যাঁ, এটাকে সে ত্যাগ করলো, এই জায়গাটা দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি আলোচ্য বিষয়। তোমরা যেটা করবে সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবে, না পারার পরীক্ষা থেকে বিগত সালের প্রশ্নগুলো একটু দেখো। স্কুল খুললে আমি ওই বিগত সালের প্রশ্নগুলো ধরে আলোচনা করব, কারণ আমার কাছে বিগত সালের প্রশ্নগুলো নেই। হ্যাঁ, তোমরা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো একটু দেখো। আর যেটা প্রধান প্রশ্ন সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে পরীক্ষার হল কি চোর পুলিশের খেলার একটা জায়গা, এটা তাৎপর্য আলোচনা করো, কেন বলা হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো কেন, আর বলার অপেক্ষা নেই। আর নিজের ভার নিজে নিতে রাজি তো সবাই, এই জায়গাটা একটু দেখবে। আর যেটা দেখবে যে এই যে স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে, সেই আমাদের ছোট্ট একটা স্কুল, ছোট্ট একটা মর্যাদায়, গোটা গল্পটার একটা ওভারঅল আলোচনা এখানে থাকবে। ঠিক আছে, তোমরা যেটা করো, তোমরা হচ্ছে আগে সালের প্রশ্নগুলো একটু দেখো, আমি সালের প্রশ্নগুলো পেয়ে গেলে প্রশ্নগুলো নিয়ে একবার আলোচনা করে দেব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সবাই সাবধানে থাকো। ঠিক আছে।